ওই একটা প্রচলিত কথা আছে, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এ ঋণ। কবিগুরুর সেই ভাষাটা মনে আছে তো? এই যে রাজীব কুমারকে নেওয়া হচ্ছে, রিটায়ার্ড হয়ে গেছে, টেনে আনা হচ্ছে ঋণ মেটানো। আর আজকে রাজীব কুমারের নাম দ্বিতীয়বার পাঠিয়ে বেআইনিভাবে তারা আবার সুপ্রিম কোর্টের এবং ভারতবর্ষের আইনটাকে নষ্ট করলো। একটার পর একটা প্রচলিত নিয়োগের সমস্ত ধারাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি ডিজি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র যে 3 জন কর্তার নাম পাঠাতে হয় সেটা না পাঠিয়ে বাইপাস করে এই লোকটাকে বসিয়েছিল কার ইন্টারেস্টে করে। এইটা কারণই হচ্ছে তৃণমূল নেত্রী যদি দেখেন কেউ তার দুর্নীতিকে সাহায্য করেছে তিনিও তার পাশে থাকেন। এই যে রাজীব কুমার, এই রাজীব কুমার সেই রাজীব কুমার যেই রাজীব কুমার বামেদের সময় মুখ্যমন্ত্রী নিজে বলতেন রাজীব কুমার ফোন ট্র্যাপ করে, বুদ্ধভবন নির্দেশে বিরোধীদের ফোন ট্র্যাপ করে আমি ক্ষমতায় এসে রাজীব কুমারকে শাস্তি দেব, রাজীব কুমারের বিচার করব। ক্ষমতায় এসে তিনি রাজীব কুমারের মতো যোগ্য মেধাসম্পন্ন প্রাক্তন রামকৃষ্ণ মিশনের ছাত্রকে নিজেদের কাজে ব্যবহার করলেন। এই যে দশচক্রে ভূত বানালেন রাজীব কুমারকে, আজকে এমন অবস্থা এই রাজীব কুমারকে তিনি জনগণের সেবায় কাজে না লাগিয়ে তিনি তার সারদা কেলেঙ্কারি তথ্য লোপাটে কাজে লাগিয়েছিল। তাকে 2023 সালের 27শে ডিসেম্বর মণিভাণ্ডর থেকে তুলে এনে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ যখন করা হলো, তিনি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্টে ছিলেন, কিন্তু ইলেকট্রনিক কি করে সম্ভব? আইএসদের থাকার জায়গায় আইপিএসকে 5 বছর রেখেছিলেন তিনি। এই একে সিবিআই ধরতে এসেছে, কোর্ট করেছে, কনভিক্ট করেছে, তার বিরুদ্ধে হার্স অ্যাকশনের কথা চলছে, তিনি আত্মগোপন করে রইলেন। একজন অফিসারের মধ্যে রাজীব কুমারেরও নাম রয়েছে, তাহলে কি আমৃত্যুকাল অবধি রাজ্য সরকার চাইছে যে রাজীব কুমারের ডিজি থাকুক? কারণ এটা কি আইনের ভাষায় বা আইনসঙ্গতভাবে বা সাংবিধানিকভাবে এইভাবে রাজীব কুমারের নাম বারংবার কি ঢোকানো যায় বা পাঠানো যায়? আমি প্রথমেই বলি, ওই একটা প্রচলিত কথা আছে, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এ ঋণ। কবিগুরুর সেই ভাষাটা মনে আছে তো? এই যে রাজীব কুমারকে নেওয়া হচ্ছে, রিটায়ার্ড হয়ে গেছে, টেনে আনা হচ্ছে ঋণ মেটানো। এই সরকার সুপ্রিম কোর্টকে মানে না, ভারতবর্ষের সংবিধানকে মানে না। 3-4টে ইনস্ট্যান্ট তোমাকে হাতে গরমে দিই। প্রথম, তারা ডিএ মামলার রায় মানেনি, সুপ্রিম কোর্ট অর্ডারকে মানেনি। দ্বিতীয়, টেন্টেডদের না বসা নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার 3বার ভায়োলেট করেছে। তৃতীয়, আজকে প্রশান্ত বর্মনের মতো নটোরাইজ ক্রিমিনাল আমলাকে পুলিশ ধরেনি, লাস্ট শুক্রবার অবধি তার ডেডলাইন পার হয়ে গেছে স্যারেন্ডার করার, ধরতে পারেনি বা ধরেনি সোজা বাংলায়। আর আজকে রাজীব কুমারের নাম দ্বিতীয়বার পাঠিয়ে বেআইনিভাবে তারা আবার সুপ্রিম কোর্টের এবং ভারতবর্ষের আইনটাকে নষ্ট করলো। কি আছে ভারতবর্ষের আইন? ভারতবর্ষের আইন অনুযায়ী দেখো, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ক্যাট যে অর্ডারটা দিয়েছে 48 ঘন্টার মধ্যে নাম পাঠাতে হবে পূর্ণযোগ্য তালিকা। কারণ 2023-এর শেষ ভাগে ডিজিপির পদটা ফাঁকা হয়েছিল। এই ডিজিপির পদটা ওয়েস্ট বেঙ্গল ডিজিপি অ্যাপয়েন্টমেন্টের যে পদ, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, কত ভারী পদ একটা, সেই পদটায় শূন্য পদ তৈরি হওয়ার পরেও রাজ্য এবং ভারতবর্ষের এক্সিস্টিং আইন, যে আইনটা সুপ্রিম কোর্টের বিখ্যাত প্রকাশ সিং বরং সেন্ট্রাল গভর্নমেন্টের যে মামলাটা হয়েছিল, তাতে সুপ্রিম নির্দেশিকা ছিল এই ধরনের শীর্ষ পদে শূন্য পদ তৈরি হলে 3 মাস তৈরি হওয়ার 3 মাস আগে নাম পাঠাতে হয়। এই সরকার 3 মাস আগে তো দূরস্থ, 1.5 বছর ব্যাপারটাকে ঝুলিয়ে রেখে জুলাই মাসে নাম পাঠায়। ততদিনে রাজীব কুমারকে কি করেছিল? রাজীব কুমারকে ভারপ্রাপ্ত করে রেখেছিল বেআইনিভাবে। তার ফলে ইউপিএসসি সরাসরি ওই প্রস্তাবটা খারিজ করে যে এইভাবে হবে না, আপনারা 1.5 বছর লেট করেছেন, 3 মাস আগে পাঠানোর কথা। আজকে তারপরেই 1990 সালের সিনিয়র ব্যাচের আইপিএস রাজ্যের রাকেশ কুমার তার করা মামলার ভিত্তিতে যখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল পরিষ্কার জানিয়ে দিল দুটো সংস্থাকে, একটা রাজ্যের ট্রাইব্যুনালকে, দ্বিতীয় হচ্ছে ইউপিএসসিকে, যে আপনাদের এই দীর্ঘ টানাপোড়েনে কিছু যোগ্য মানুষের বয়স পার হয়ে যাচ্ছে, তাদের অপরচুনিটি মিস হচ্ছে, এটা চলতে পারে না। 48 ঘন্টা বেঁধে দেওয়ার পরে রাজ্য আবার নাম পাঠালো রাজীব কুমারের। এই যে রাজীব কুমার, এই রাজীব কুমার সেই রাজীব কুমার যেই রাজীব কুমার বামেদের সময় মুখ্যমন্ত্রী নিজে বলতেন রাজীব কুমার ফোন ট্র্যাপ করে, বুদ্ধভবন নির্দেশে বিরোধীদের ফোন ট্র্যাপ করে আমি ক্ষমতায় এসে রাজীব কুমারকে শাস্তি দেব, রাজীব কুমারের বিচার করব। ক্ষমতায় এসে তিনি রাজীব কুমারের মতো যোগ্য মেধাসম্পন্ন প্রাক্তন রামকৃষ্ণ মিশনের ছাত্রকে নিজেদের কাজে ব্যবহার করলেন। এই যে দশচক্রে ভূত বানালেন রাজীব কুমারকে,
আজকে এমন অবস্থা, এই রাজীব কুমারকে তিনি জনগণের সেবায় কাজে না লাগিয়ে তিনি তার সারদা কেলেঙ্কারি তথ্য লোপাটে কাজে লাগিয়েছিল। আমরা জানি ডেলোর সেই মিটিং, পেন ড্রাইভ, লাল ডায়েরি সব কিছু রাজীব কুমারকে দিয়ে তথ্য লোপাটে যুক্ত করেছিল বলে রাজীব কুমারের নামই হয়ে দাঁড়িয়েছিল লোপাট কুমার, তথ্য লোপাট কুমার। আজকে প্রশ্নটা কোথায় দাঁড়িয়ে, রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে এসেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের সমস্ত সম্মানকে জলাঞ্জলি দিয়ে তিনি ধর্নায় বসেছিলেন। কিসের ইন্টারেস্টে? দ্বিতীয়, তাকে 2023 সালের 27শে ডিসেম্বর মণিমাণ্ডর থেকে তুলে এনে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ যখন করা হলো, তিনি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্টে ছিলেন, কিন্তু ইলেকট্রনিক কি করে সম্ভব? আইএসদের থাকার জায়গায় আইপিএসকে 5 বছর রেখেছিলেন তিনি। এই একে সিবিআই ধরতে এসেছে, কোর্ট করেছে, কনভিক্ট করেছে, তার বিরুদ্ধে হার্স অ্যাকশনের কথা চলছে, তিনি আত্মগোপন করে রইলেন। এই যে একটার পর একটা তাকে বিভিন্ন কাজে লাগালেন, সিট গঠন করলেন, যেই সিটের মামলায় শীর্ষে বসে থেকে তিনি সমস্ত তথ্য প্রমাণ করে লোপাট করে তার দলের একাধিক মুখকে তিনি বাঁচিয়েছিলেন। শুধু তাই নয়, এখানে তাকে সচিব করা হলো আইপিএস হয়ে রাজ্য তথ্য প্রযুক্তি দপ্তরে, যেটা আইএসদের কাজ, সেটাও বেআইনি ছিল। আজকে একটার পর একটা প্রচলিত নিয়োগের সমস্ত ধারাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি ডিজি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র যে 3 জন কর্তার নাম পাঠাতে হয় সেটা না পাঠিয়ে বাইপাস করে এই লোকটাকে বসিয়েছিল। কার ইন্টারেস্টে? একবার তাকে তথ্য প্রযুক্তি দপ্তরের শীর্ষ পদে বসালেন, আইপিএস হয়ে আইএসের পত্র দিলেন, তারপরে ডিজি করলেন বেআইনিভাবে অনেক যোগ্যকে টপকে কেন্দ্রের কাছে চিঠি না করে সমস্ত সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে। এইটা কারণই হচ্ছে তৃণমূল নেত্রী যদি দেখেন কেউ তার দুর্নীতিকে সাহায্য করেছে, তিনিও তার পাশে থাকেন। এই জন্য দেখবেন অনুব্রত, খাদ্য কেলেঙ্কারির বালু, তারপরে মানিক ভট্টাচার্য, এরা জেলে গেলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল পাশে ছিল, পার্থর বিষয়ে ছিলেন না। কারণ পার্থ টাকা পাঠায়নি, বান্ধবীর খাটের তলায় লুকিয়ে রেখেছিল। 75-25 ভাগ না পাঠালে তো দিদিভাই দেখবেন না, দল তো দেখবে না, সোজা অঙ্ক।